হে হাই সালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি হলো ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সায়েন্সের ক্লাসগুলো। আজকে আমরা ফার্স্ট রসায়ন বইটা দিয়ে শুরু করব। সরি। তাহলে আজকে আমাদের রসায়নের ফার্স্ট চ্যাপ্টার দিয়ে ক্লাসটা শুরু করব। আর ক্লাসটা করার আগে তোমরা অবশ্যই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। আর যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক তো অবশ্যই, আর যদি মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই। তাহলে আজকে আমরা রসায়ন বইয়ের প্রথম চ্যাপ্টারটা শুরু করি। দেখি প্রথম চ্যাপ্টারটা কি। প্রথম চ্যাপ্টার হলো রসায়নের ধারণা, দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই অধ্যায়টা হলো মূলত রসায়নের ইতিহাস, রসায়নের মূল যে রসায়নের বিষয়টা তার উপরে একটু ডিটেলস বর্ণনা করা আর কি। তাহলে চলো দেখি। প্রথম অধ্যায় শুরু করার আগে তোমাদের জানা দরকার যে কেমিস্ট্রি, রসায়ন বিষয়টা কি বা রসায়ন কাকে বলে। রসায়ন হলো কোনো পদার্থের গঠন, তার পরিমাণ, তার ধর্ম, তার বর্ণ বা তার সম্পূর্ণ ডিটেলস, তার পারিপার্শ্বিক কাঠামো সংক্রান্ত বিজ্ঞান। তাহলে বোঝা যাচ্ছে রসায়নটা সকল কিছু, একটা পদার্থের পাস্ট, বর্তমান, ভবিষ্যৎ সকল কিছু সংক্রান্ত যে বিজ্ঞান সেটাই হলো রসায়ন। এর বইয়ের ভাষার সঙ্গে যদি বলা যায় তাহলে সেটা হলো পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম, গঠন ও পারিপার্শ্বিক ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান। তাহলে চলো রসায়নটা কি এটা জানলাম, এখন আমরা তোমাদের মূল পার্ট চ্যাপ্টারে ফিরে যাই। দেখো প্রথমে দেওয়া আছে রসায়নের ধারণা। রসায়ন বিষয়টা কি, রসায়নটা আমরা কেন পড়বো, রসায়নটা আমাদের কি কাজে লাগবে, এটা বিজ্ঞানের কোন শাখার সাথে জড়িত সম্পর্কিত, সেসব পাবো আমরা এই অধ্যায়টিতে। প্রথমে আছে রসায়নের পরিচিতি। রসায়নটা কি? বিজ্ঞানের একটা শাখা আছে, সেটা হলো প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স। সেইখানে একটি শাখা হলো রসায়ন। আর রসায়নের সাথে তোমাদের জড়িত আছে হলো পদার্থ, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, অণুবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, সকল বিজ্ঞানের সমন্বয়ে হলো রসায়ন। তার মানে রসায়নের ভিতর সকল কিছুই আছে। তারপর দেখো রসায়নের ইতিহাস। এই অধ্যায়টা মূলত রসায়নের হিস্টোরিক্যাল বেসের উপর ভিত্তি করে তৈরি। যে রসায়নের ইতিহাস, যেমন রসায়ন দেখো খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার আর 3 ধাতুকে গলিয়ে পরিণত করা হয় একটা অ্যালয় ধাতুতে পরিণত করা হয়, যার নাম হলো ব্রোঞ্জ। তোমরা অলিম্পিকে বিভিন্ন দেখবা মেডেল দেওয়া হয়, গোল্ড মেডেল, রূপার মেডেল, তারপরে এর ভিতরে একটা হলো ব্রোঞ্জ। এই সেই ব্রোঞ্জ, এটা হলো তোমার 3500 অব্দে তৈরি। ব্রোঞ্জ দিয়ে অস্ত্র তৈরি করা হয়। প্রাচীনকালে পদার্থের গঠন নিয়ে চিন্তা ভাবনা করে এবং খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন প্রত্যেক পদার্থকে ভাঙলে শেষ পর্যন্ত এমন একটি ক্ষুদ্রতম কণা পাওয়া যায় যাকে আর ভাঙা সম্ভব নয়। তার নাম হলো অ্যাটম, বা আমরা এখন তাকে পরমাণু বলি। সেটা হলো অবিভাজ্য। দেখো এই সময় ভারতীয় দার্শনিক ডেমোক্রিটাসের সাথে তখন ভারতীয় কিছু বিজ্ঞানীরা সহমত প্রকাশ করে, কিন্তু কিছু কিছু বৈজ্ঞানিক ছিল, অ্যারিস্টটল সহ আরও কিছু ছিল যারা তার সাথে সহমত প্রকাশ করেনি। তারা ভাবতো যে পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি। যদিও এদের কোনো প্র্যাকটিক্যাল বা বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না, শুধু তারা আইডিয়ার উপরই তাদের থিওরিগুলো দিয়ে যেত। তারপর দেখো এবার মধ্যযুগে আরবের কপার, টিন, সীসা এসব স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরির একটা চেষ্টা করে, যদিও বা সেটা ছিল বৃথা চেষ্টা। তারা এই বৃথা চেষ্টা করার সময় তারা যদিও বা সোনা তৈরি করতে পারেনি, কিন্তু বিভিন্ন রকম দ্রব্য মিশিয়ে তারা বিভিন্ন রকম দ্রব্য তৈরির আইডিয়াটা পাইছিল। মধ্যযুগে আরবে রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। আর যাদের এটা আরবি ভাষা আলকেমি এরকমভাবে বললে মেবি একটু ভালো শোনাবে। আর যারা এই রসায়ন চর্চাটা করতো বা বৈজ্ঞানিক ছিল সে সময় তাদেরকে বলা হতো আলকেমিস্ট। এই আলকেমি শব্দটা এসেছে হলো আলকেমিয়া থেকে। আর আলকেমিয়া শব্দটি এসেছে শুধু কিমি থেকে, CHEMI বা KIMI, কেমি থেকে। এই কেমি শব্দটার থেকেই কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। এরকম কিছু তোমাদের খুব শর্ট
ক্রিটিক্যাল কিছু প্রশ্ন তোমাদের নৈবেত্তিক আকারে আসতে পারে, সেজন্য বি কেয়ারফুল, বইয়ের প্রত্যেকটা লাইন পড়বে তোমরা, একদম ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন, একটা লাইনও বাদ দেওয়ার মতো নয় যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। তো সেই সময়কার আলকেমিস্ট হলো জাবির ইবনে হায়ান। সেই সময় তিনি সর্বপ্রথম রসায়নাগারে বা গবেষণাগারে রসায়ন চর্চাটাকে তৈরি করে, সেজন্য তাকে ওল্ড রসায়নের জনক বলা হয়, বা সেই সময়কার আদিম রসায়নের জনক বলা হয়। রসায়নের জনক দুইটা, একটা হলো ওল্ড রসায়নের জনক, এটাকে আদি রসায়ন বা এমনি রসায়নের জনক, আর একটা হলো আধুনিক রসায়নের জনক। আধুনিক রসায়নের জনক হলো ল্যাবোসিয়ার, এটা তোমরা সবাই জানো। দেখো ল্যাবোসিয়ার নামটাও নিচে উল্লেখ আছে। ও জাবির ইবনে হায়ানকে কেন রসায়নের জনক বলা হয়? কারণ তিনি সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চাটা শুরু করেন। আর দেখো ল্যাবোসিয়াকে আধুনিক রসায়নের জনক বলা হয়। এরপর দেখো রসায়নের পরিধি বা ক্ষেত্র। রসায়নের ক্ষেত্রটা অনেক বড়, অনেক বিশাল, রসায়ন সব কিছুতে আছে। দেখো তোমাদের বইয়ে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যে ভোরের ঘুম থেকে উঠে টুথপেস্ট থেকে শুরু করে একদম শুতে যাওয়ার কি যেন, যাই হোক ওইগুলো মানে ঘুম থেকে উঠে একদম আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সকল কিছুই রসায়নের অংশ। আর আমি তো মনে করি শুধু ঘুম থেকে উঠে না, ঘুমের মধ্যেও থাকে রসায়ন। কারণ রসায়নটা শুধু বাইরের কোনো পদার্থেই না, সেটা আমাদের মস্তিষ্কে, আমাদের দেহের ভিতরে থাকে, আমাদের চিন্তা ভাবনার ভিতরে কিন্তু রসায়ন থাকে। আমাদের চিন্তা ভাবনাকে প্রক্রিয়া করে হলো আমাদের শরীরের হরমোন, আর হরমোন হলো একটি জৈব রাসায়নিক পদার্থ। সো আমাদের বডি পার্টের ভিতর রসায়ন আছে, আমাদের মস্তিষ্কের ভিতরেও রসায়ন আছে। দেখো রসায়নের পরিধি আমরা আলোচনা করে শেষ করতে পারবো না, যেহেতু এই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হলো হিস্টোরিক্যাল চ্যাপ্টার, মানে ইতিহাস সংক্রান্ত। রসায়নের উৎপত্তি, কে উৎপন্ন করলো, কিভাবে করলো, রসায়নের কারা কারা গুরুত্ব আছে, রসায়নের পরিধি কত বিস্তৃত সেই সংক্রান্ত। এখানে থিওরিক্যাল অ্যানালাইসিসগুলো একটু কম, সেহেতু আমরা শর্টকাটে এই চ্যাপ্টারটা পার হয়ে যাব। হ্যাঁ, আর তোমাদের কাজ হলো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া। আর যারা লাইন বাই লাইন পড়ে কোনো টপিকস বুঝতে পারবে না, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবা। তোমাদের জন্য যদি পারি নিউ কোনো ভিডিও বা ক্লাসের আয়োজন করব। তাও দেখো পদার্থের রসায়নের পরিধির ভিতর কিছু কিছু টপিকস আছে, যেমন বায়ু, খাবার পানি, সার, কাগজ। বায়ুর ভিতর কিন্তু অক্সিজেন আছে, O2, তোমরা সবাই জানো। আর অক্সিজেনটা একটি রাসায়নিক পদার্থ। তারপরে খাবার পানি H2O, দুইটাই কিন্তু রাসায়নিক পদার্থ। তারপরে সারের ভিতর আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জাস্ট ফর কিডিং, অনেক কিছুই আছে সারের ভিতর। আর সেই সবগুলোই হলো তোমাদের রসায়নের উপাদান, এবং এই রসায়নের এই আভিজাত্যের জন্যই আমরা এই সারগুলো পাই। কাগজ হলো সেলুলোজ দ্বারা তৈরি। সেলুলোজ যেমন তোমার কাঠ, বাঁশের সবরা, আখের সবরা ইত্যাদি, এগুলো থেকে আমরা কাগজ পাই, সেলুলোজ। পরের টপিকস হলো রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কী রকম সম্পর্কটা আছে, তাদের ভিতর রিলেশন বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চ অফ সায়েন্স। দেখো এখানে প্রত্যেকটা সায়েন্সের কিছু না কিছু সম্পর্ক আছে, কোনো কিছুই আত্মনির্ভরশীল না, প্রত্যেকটাই একটার থেকে আরেকটা কিছু হেল্প পায়, একটা আরেকটাকে হেল্প করে, তাদের থিওরিক্যাল। যেমন দেখো রসায়নের সাথে পদার্থের একটা নিবিড় সম্পর্ক আছে, পদার্থবিজ্ঞানের রসায়নের সাথে জীববিজ্ঞানের একটা নিবিড় সম্পর্ক আছে। যেমন দেখো তোমার জীববিজ্ঞানের ক্ষেত্রে এরকম কিছু ভাগ আছে, জীব রসায়ন, প্রাণ রসায়ন, তারপরে তোমার জৈব রসায়ন, অজৈব রসায়ন, এগুলো কিন্তু তোমাদের জীববিজ্ঞানের কিছু একটা শাখার ভিতর পড়ে, আবার রসায়নের শাখার ভিতরও পড়ে, কারণ এই দুইটা শাখার সাথে রসায়ন আর জীববিজ্ঞান দুইটাই সংযুক্ত আছে। তারপরে দেখো তোমার পদার্থের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থের একটা তোমাদের খুব কমন একটা উদাহরণ আছে, সেটা হলো বিদ্যুৎ কোষ থেকে, মানে একটা ব্যাটারি কোষ থেকে আমরা যে বিদ্যুৎটা পাই, বাল্ব, বাতি, ফ্যান ইত্যাদি জ্বলে, সেইটা কিন্তু যে বিক্রিয়ার ফলে হয়, তাদের ভিতরে বিভিন্ন অ্যাসিড, তামা, দস্তা থাকে, সেইখানে যে বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়াটাই হলো রসায়নের। আর আমরা যে থিওরিক্যাল অ্যানালাইসিসগুলো পাই, সেগুলো হলো পদার্থবিজ্ঞানের, বা ওর ভিতর রসায়নেরও কিছু থিওরিক্যাল অ্যানালাইসিস আছে, বাট দুটাই
হলো রসায়ন আর কেমিস্ট্রির মিলবন্ধন, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মিলবন্ধন। তারপরে দেখো পদার্থে গণিতের সাথে রসায়ন। গণিত হলো সকল কিছুর ভাষা বলা যায়, পদার্থ বলো রসায়ন বলো সকল কিছুর ভিতরেই আছে হলো ম্যাথমেটিক্স, কারণ সকল কিছুই তোমাদের এক্সপ্লোর করে হলো থিওরিক্যালভাবে কোনো কিছু প্রদান করে হলো গণিত। যেমন তোমরা তোমাদের নেক্সট কিছু অধ্যায় আছে ভিতর দিকে, সেই অধ্যায়গুলোতে তোমার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম পাবা, যেগুলো দিয়ে তোমাদের কিছু প্রমাণ কিছু নির্ণয় করতে হবে, সেগুলো হলো রসায়ন এবং ম্যাথমেটিক্সের মিলবন্ধন, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। এর পরের টপিক হলো রসায়ন পাঠের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি। এটা নাই বলি, তোমরা তো এতক্ষণ অবশ্যই বুঝতে পারছো যে রসায়ন কতটা গুরুত্বপূর্ণ। এটা তোমরা কিন্তু পড়বা, হ্যাঁ, প্রত্যেকটা, আবারও আই মেনশন দিস, প্রত্যেকটা লাইন বাদ দেওয়া যাবে না, এক একটা লাইন ইম্পর্টেন্ট তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তার জন্য। রসায়নের অনুসন্ধান বা গবেষণা। রসায়নের অনুসন্ধান গবেষণার জন্য কিছু প্রসেস আছে, প্রক্রিয়া। যেমন দেখো তোমাদের বইয়ে 6টা ভাগে সেটাকে দেখানো হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলো। প্রথম বিষয় হলো বিষয়বস্তু নির্ধারণ। কোনো কিছুর ওপর তোমাদের সেই কোন কিছুর উপর গবেষণা করবে প্রথমে টপিক্সটা নির্ণয় করতে হবে। পরে হলো বই বা পূর্বের গবেষণা থেকে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে হবে। প্রথমে যদি আমরা দাম করে একটা কিছু নিয়ে নিই, তারপর ওই জিনিসটা নিয়ে লাড়াঘাটা শুরু করি হবে না। প্রথমে আমাদের জাস্টিফাই করতে হবে যে বিষয়টা কি একদম স্পেসিফিকভাবে, তারপরে দেখতে হবে সেই বিষয়টার উপর ওল্ড কোনো তথ্য আছে কিনা, আগের কোনো রিসার্চের বা আগের কোনো তথ্য অনুসন্ধান করে আমাদের দেখতে হবে। তারপরে প্রয়োজনীয় বস্তু বা পরীক্ষা প্রণালী নির্ণয় করতে হবে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন এক্সেসরিজ ব্যবহার করে সেগুলো করতে হয়। এরপরে পরীক্ষণ, মেন টপিকস, পরীক্ষণ করতে হবে। এরপর হলো তথ্য উপাত্ত ও তথ্যের বিশ্লেষণ। বিভিন্ন তথ্য আমরা যে পাবো পরীক্ষণের পরে সেগুলো তথ্য অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তার মেইন ফ্যাক্টগুলোকে বুঝতে হবে। এরপর লাস্ট যেটা হলো সেটা হলো ফলাফল ও ফলাফল নিয়ে গবেষণা। যেই ফলাফলটা পাবো সেটা নিয়েও আবার গবেষণা করতে হবে। এই তোমাদের 6টা টপিকস হলো রসায়নের গবেষণা, অনুসন্ধানের ধাপ বলা যায় আর কি। এরপরে হলো রসায়নের পরীক্ষাগারে ব্যবহার ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে সতর্কতা গ্রহণ। সেফটি ম্যানুফ্যাকচার ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি অ্যান্ড ইন ইউজ অফ কেমিক্যালস। দেখো ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করি তখন রাসায়নিক পদার্থ বলতে বিভিন্ন তরল, বিভিন্ন বস্তু, বিভিন্ন অ্যাসিড ইত্যাদি, কিছু ডেঞ্জারাস অ্যাসিড আছে যেগুলো পড়লে তোমাদের অনেক ত্বক পুড়ে যাবে। এমনকি তোমরা নাম শুনেছো সালফিউরিক অ্যাসিড H2SO4, সেটা যদি তোমাদের পরীক্ষা মানে এক্সপেরিমেন্ট করার সময় তোমাদের হাতে যদি এখান থেকে পড়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা, সেটা তোমাদের একদম এই হাতের তালু ফুটো হয়ে এপাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। সেজন্য তোমাদের অনেক কিছু অবলম্বন করতে হবে, সতর্কতা। দেখো তোমাদের সতর্কতার জন্য প্রথম যেটা বড় দরকার সেটা হলো অ্যাপ্রন, কোট বলা যায় আর কি। তাহলে দেখো এই কোটটা হলো তোমাদের যাতে শরীরে কোনো কিছু না লাগে সেজন্য। দ্বিতীয়ত হলো সেফটি গগলস, গগলস বলতে চশমা। দেখো এই যে ইটস মাই গগলস, না এটা তো চশমা। দেখো ওই চশমা সেফটি গগলস আর এই গগলসের ভিতর অনেক পার্থক্য আছে। এটা যদি আমি পরি, দেখো আমার চোখের পাশ দিয়ে এই পাশ দিয়ে অনেক ফাঁকা স্থান আছে যেখান দিয়ে কোনো কিছু প্রবেশ করতে পারে। আর সেফটি গগলসের উদ্দেশ্য যেন একদম ব্লক হয়ে থাকে, তোমাদের চোখটাকে যেন বাঁচায়। এইখানে কিছু পড়লে, এইখান দিয়ে কিছু পড়লে যেন সেটা চোখের ভিতরে না যেতে পারে। আন্ডারস্ট্যান্ড? তারপর দেখো হ্যান্ড গ্লোভস তো তোমরা নিশ্চয়ই জানো। ক্রিকেট খেলাতে তোমরা দেখবে উইকেট কিপারের হাতে দুটা গ্লোভস থাকে, একদম সেম, বাট ওই গ্লোভসটা যাতে হিট অ্যাবজর্ব করার জন্য ব্যবহার করা হয়। আর এই গ্লোভসটা ব্যবহার করা হবে তোমাদের রাসায়নিক পদার্থ থেকে হাতটাকে বাঁচানোর জন্য। এই জিনিসটা অনেক পাতলা, অনেকটা বেলুনের মতো। তারপরে দেখো মাস্ক তো তোমরা করোনার ভিতর সবাই ইউজ করো, বাট সেই মাস্ক এই মাস্কের ভিতরে অনেক পার্থক্য আছে। এই মাস্কটা হতে হবে অনেক পুরু, যাতে সেখান থেকে কোনো প্রকার কেমিক্যাল গ্যাস ভিতরে না প্রবেশ করতে পারে। মাস্কের অনেকগুলো ভাগ আছে, তার ভিতর বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাস্ক ইউজ করা হয়।
তারপর দেখো কিছু সাংকেতিক চিহ্ন আছে। ল্যাবে তোমার সবসময় তো সব কিছু এক্সপ্লোর করে লেখা থাকে না, বিভিন্ন পদার্থের গায়ে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে। সরি, সাংকেতিক, আবার সাংকেতিক চিহ্ন। দেখো সাংকেতিক চিহ্ন বলতে বিস্ফোরক পদার্থের ক্ষেত্রে এক ধরনের চিহ্ন থাকবে, দাহ পদার্থের ক্ষেত্রে আগুনের ছবি দেওয়া থাকবে, তারপর তোমার বিষাক্ত পদার্থের ক্ষেত্রে ডেঞ্জার, মানুষের মাথার খুলি, নিচে 2টা হাত এভাবে দেওয়া, ডেঞ্জার চিহ্ন। এটা কিন্তু অনেক রকম ডেঞ্জার চিহ্নতেও ব্যবহার করা হয়। আমার রুমের সামনেও কিছু কিছু সময় লাগিয়ে রাখি চিহ্নটা। দেখো তারপরে হলো উত্তেজক পদার্থ, এটা হলো ক্রস চিহ্ন। তারপরে স্বাস্থ্য ঝুঁকির জন্য মানুষের ব্ল্যাক একটা ছবি। এরপরে দেখো তেজস্ক্রিয় পদার্থ, ফ্যান, দ্যাটস লাইক ফ্যান, ফ্যানের মতো যে চিহ্নটা থাকবে তখন তোমাদের বুঝতে হবে সেটা তেজস্ক্রিয় পদার্থ। এছাড়াও তোমাদের এই চিত্রের পাশে কিছু এক্সপ্লোর করা আছে সেই চিহ্নটা নিয়ে, সেই বিষয়টা নিয়ে, তোমরা সেটা ভালো করে পড়বে। এরপর দেখো পরিবেশের জন্য ক্ষতিকর, যেটা গাছপালা এবং আই থিঙ্ক ফিশ, মাছের সুবিধা আছে একটা। এই চিহ্নটা দেখলে বুঝতে হবে সেটা পরিবেশের জন্য ক্ষতিকর। তারপরে ক্ষতি সৃষ্টিকারী, একটা বিকার থেকে কিছু হাতের পাশ দিয়ে পড়ছে এরকম কিছু দেখাচ্ছে। এরপরে তোমার অনুশীলন, মানে টপিক শেষ, এরপরে তোমাদের অনুশীলন। দেখো প্রথম প্রশ্ন সৃজনশীল, বহু নির্বাচনীয়। 1 নম্বর হলো খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করে? এটা তোমরা সবাই জানো, প্রিজারভেটিভ। তোমরা মাঝে মাঝে খবরে, নিউজ চ্যানেলে দেখে থাকো যে প্রিজারভেটিভ দিয়ে আম সংগ্রহ করে, জাম সংগ্রহ করে ইত্যাদি। কেন? দেখো নর্মালি খাদ্য কিন্তু বেশি দিন থাকে না। কিসের জন্য থাকে না? কারণ সেখানে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করে। আর যদি সেখানে প্রিজারভেটিভ দেওয়া থাকে উপর দিয়ে, তাহলে সেটাকে এই ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না, বিধায় সেই জিনিসটা ভালো থাকে। দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারছে না কারণ সেই জিনিসটা অনেক পাওয়ারফুল। এরপরে দেখো নিচের কোন চিহ্নটি নিচের সাংস্কৃতিক চিহ্ন দ্বারা কি প্রকাশ করে? এখানে একটা আগুনের দাহ ছবি দেওয়া আছে। দেখো কোনটা? এই দেখো এই ছবিটা দেওয়া আছে। এটা কি দাহ পদার্থের ক্ষেত্রে, তাহলে তোমরা যেটাখানে দাহ পদার্থ আছে সেইখানে মার্ক করে দিবা। নিচের কোন চিত্রটি তেজস্ক্রিয়? তোমরা এটা পারবা, একটু আগেই বলে আসলাম, ফ্যানের ছবি। তেজস্ক্রিয় না? হ্যাঁ, এই যে তেজস্ক্রিয়, আমি রাইট গড। দেখো কপারের সাথে অন্য কোনো বস্তুকে গলিয়ে কি তৈরি করা হয়? ব্রোঞ্জ। প্রথমেই পড়লাম। দেখো ব্রোঞ্জ কপারের সাথে কি গলি? টিনকে গলি। তোমাদের বাড়ির সাথে, সরি তোমাদের সাদালা বাড়ি হতে পারে, বাট আমরা গরিব শরীফ মানুষ, টিনের বাড়ি। টিনের বাড়িতেও যেই টিনটা থাকে সেই টিনই, হ্যাঁ সেই টিন কপারের সাথে গড়িয়ে তৈরি করা হয় ব্রোঞ্জ, মেডেল। এরপর দেখো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে বলছে হলো গবেষণা কি? গবেষণা হলো সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো তথ্যপথে পৌঁছানো। দ্যাটস রাইট, গবেষণা। তোমাদের অবশ্যই নোট আছে, হ্যাঁ, বাসায় ভালো করে পড়বা। আমি তো কোনো মতে তোমাদের SSC স্টুডেন্টের থেকে বইটা নিয়ে ক্লাসটা নিচ্ছে, হ্যাঁ, আমার কাছে অত ফ্যাসিলিটি নাই রাইট নাও। আই হোপ কিছুদিনের মধ্যে কারোর থেকে নোটটা সংগ্রহ করে ফেলবো, তারপরে ক্লাসগুলো কোয়ালিটি আর একটু ইমপ্রুভ হবে, হ্যাঁ, সেই পর্যন্ত একটু ওয়েট করো। আর পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? এটা তোমরা সবাই জানো, পাকা আম মিষ্টি হয়, কিন্তু কেন? এর ভিতরে আছে রসায়ন। কারণ দেখো কাঁচা আমের ভিতর অনেক পরিমাণ অ্যাসিড থাকে, সেই অ্যাসিডগুলো যখন পাকে তখন রাসায়নিক বিক্রিয়ার ফলে সেই অ্যাসিডগুলো অন্য কোনো গ্লুকোজে পরিণত হয়। সেজন্যে গ্লুকোজ তো মিষ্টি, সেজন্য অ্যাসিড থেকে যখন গ্লুকোজ হয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ এইগুলো হয় আর কি, তখন সেগুলো খেতে মিষ্টি লাগে। আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে যাব। তাহলে দেখো আজকের ক্লাসটাও শেষ। আর তো তোমাদের বর্ণনা, সেটা তোমরা নিজের মতো করে পড়ে নেবে। আর তোমাদের মনে এই এক অধ্যায় রসায়নের ধারণে যত প্রশ্ন আছে সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।